আমার নিজেকে প্রমাণ করার জন্য একটা সুযোগ পর্যন্ত দিলে না মা। তোমাদের কাছে এতটাই অপাঙ্ক্ত আমি। বিয়ে করে প্রমাণ কর শোভা, নিজেকে প্রমাণ করার তোর সামনে এর চাইতে ভালো আর কোনো সুযোগ নেই। রিফাতের কি হয়েছে রে? দেখছি কেমন যেন উদাস উদাস চাউহিন দিচ্ছে, ব্যাপারটা কি? প্রেমে টেমে পড়লো নাকি? নিয়াজ চিমটি কাটে ফুয়াদের বাহুতে। ওকেই জিজ্ঞেস কর না, আসার পর থেকে কেমন একটার পর একটা সিগারেট জ্বালিয়েই যাচ্ছে। ফুয়াদ দূরে দাঁড়িয়ে দেখলো রিফাতকে, নিয়াজও তাকালো। রিয়্যাক্ট করে যদি। মিনহাজটা আসছে না কেন? ওই ব্যাটা তো মন বিশারদ, আবার খবরের ডিব্বা, ও ঠিক বলতে পারবে কি হয়েছে। দাঁড়া, ফোন দিচ্ছি মিনহাজকে। ফুয়াদ ফোন বের করতে রিফাত ওদের দিকে তাকালো, ইশারা করে জানতে চাইলো, তোরা দুজন ওখানে দাঁড়িয়ে কি করছিস? আয় এখানে, সেই কখন থেকে একা বসে বোর হচ্ছি। দুজন একে অপরকে দেখলো, রিফাতের দিকে এগিয়ে গেল। তোর কি কিছু হয়েছে? কেমন অন্যরকম লাগছে? সিগারেট খাচ্ছিস? এত সিগারেট তো তুই খাস না। রিফাত কাঁধ ঝাঁকালো। কি হয়েছে জানি না, কিছু ভালো লাগছে না কদিন হলো। দুজনেই বেশ অবাক হলো, এরকম হেয়ালি কথা রিফাত বলে না কখনোই। ওর প্রেম রোগ হয়েছে তাই না রে রিফাত? মিনহাস এগিয়ে এলো বন্ধুত্বের দিকে। প্রেম? রিফাত কার সাথে? নিয়াজ বিস্মিত হয়ে তাকায়। মিনহাস রহস্যময় হাসলো। আছে একজন, আমি দেখেছিলাম। ওই যে সেদিন যাবি তো দেখলাম। তোরাও দেখেছিস মেয়েটাকে? কোন মেয়েটা বলতো? দুজনেই সমস্বরে জানতে চাইলো। মিনহাস রিফাতের দিকে চোখ নাচায়। কিরে রিফাত, বলবো নাকি তুই বলবি? রিফাত মিনহাসের দিকে তাকিয়ে আছে, ওর দৃষ্টিতে ভাবলেশহীন ভাব। বাবাকে হঠাৎ নিচের রুমের দরজায় দেখে ঘাবড়ে গেল রিফাত, উদ্বিগ্ন হয়ে উঠে দাঁড়ায়। বাবা তুমি? কিছু দরকার ছিল? আমাকে খবর দিলেই তো হতো। গোলাম রসুল এগিয়ে এসে ছেলের বিছানায় বসলেন। রিফাত ল্যাপটপে বসে ভিডিও এডিটিং করছিল, সেটা বন্ধ করে দিয়ে বাবার দিকে তাকায়। গোলাম রসুল সব দেখলেন চুপ করে। রিফাতকে তাকাতে দেখে চোখের চশমা খুলে পাঞ্জাবি দিয়ে মুছে আবার চোখে দিলেন। কেমন ইনকাম হচ্ছে তোমার? এসব ভিডিও বানিয়ে মাসে কত পাও? রিফাত বিস্ময় নিয়ে বাবাকে দেখল। এর আগে বাবা তার ভিডিও বানানো নিয়ে কখনোই কিছু জানতে চায়নি, হঠাৎ এসব কেন জানতে চাইছে বাবা? বর্তমানে ভালোই পাই বাবা, তবে অ্যামাউন্ট প্রতি মাসে একরকম থাকে না। কোনো মাসে 1.5, কখনো 2, আবার কখনো 1 লাখ, এর চেয়ে কমও পেয়েছি। এভারেজে 1 লাখের আশেপাশে, তাই তো? রিফাত মাথা দোলায়। গোলাম রসুল হাসেন। খারাপ না। আমিও হয়তো তোমাকে এমনই স্যালারি দিতাম, অবশ্য মালিক হিসেবে হয়তো আরো অনেক বেনিফিট পেতে, সেসব আলাদা হিসাব। বাবার কথায় রিফাত বোবা বনে গেল। মানে হঠাৎ এমন আলাপের কোনো মানে খুঁজে পেল না সে, তাই চুপ করে রইল। গোলাম রসুল হাসলেন। তুমি ভাবছো আমি আচমকা এমন আলাপ কেন করছি, তাই না? রিফাত মাথা দোলায়। আজ বিকেলে কি তোমার কোনো জরুরি কাজ আছে? না, নেই। তাহলে আজ আমার সাথে এক জায়গায় যাবে, কোনো আপত্তি নেই তো? কোথায় যাবে? তোমার কি কোনো পছন্দ আছে? মানে কারোর সাথে কমিটমেন্টে আছো? রিফাত আকাশ থেকে পড়ল যেন। বাবার শরীর ঠিক আছে তো? এমন উল্টো পাল্টা প্রশ্ন কেন করছে? লজ্জাও পেল বেশ, কান দুটো গরম হয়ে গেল, চোখের পাতা পড়ছে ঘন ঘন। তেমন কেউ নেই বাবা, কিন্তু এই কথা জানতে চাইছো কেন? তোমরা আধুনিক ছেলে পেলে, তোমাদের ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ করানো যায় না, তাই জেনে নিলাম। আমি আর তোমার মা তোমার জন্য একটা মেয়ে পছন্দ করেছি, তাকে দেখতেই আজ যাচ্ছি। না না, ভয় পেও না, কোনো জবরদস্তি নেই। মেয়ে তোমার পছন্দ হলে তবে বিয়ের জন্য আগাবো। কিন্তু বাবা, আমি এখন বিয়ের কথা ভাবছি না, এখনো অনেক কাজ করা বাকি আছে আমার। রিফাতের কথায় গোলাম রসুলের চেহারায় খানিকটা গম্ভীরতা নেমে এলো। তোমার মাকে বিয়ে করেছিলাম ব্যবসা শুরুর আগে, তখন কেবল চাকরিতে ঢুকেছি, তারপর কোনো সমস্যা তো হয়নি আমার, এ পর্যন্ত ভালোই এলাম। আর তুমি তো সেই তুলনায় অনেক ইনকাম করো, তাহলে ভয় পাচ্ছ কেন? তাছাড়া আগেই বলেছি কোনো প্রেশার নেই তোমার উপর। মেয়ে যদি পছন্দ হয় তাহলেই না হয় বিয়ে করবে। বাবার জন্য এইটুকু তো করতেই পারো, নাকি পারবে না? এরপর আর কোনো কথা চলে না। রিফাত তাই নিশ্চুপ রইল। গোলাম রসুল উঠে দাঁড়ালেন। তাহলে বিকেলে তৈরি থেকো, আমরা 5:30টার দিকে বেরোবো। আচ্ছা। বাবা চলে যাওয়ার পরও নিচের চেয়ারে চুপচাপ বসে থাকলো রিফাত। ইচ্ছে ছিল ওর বিয়েটা ভালোবাসার বিয়ে হবে। ভার্সিটিতে উঠে একটা মেয়েকে পছন্দ হয়েছিল রিফাতের, মেয়েটারও ওকে।
কিছু বুঝে ওঠার আগেই বছর খানেকের সম্পর্কটা হুট করেই ভেঙে গেল। মেয়েটাই পিছিয়ে গেছিল, না কোনো সিন ক্রিয়েট করেনি রিফাত, মেনে নিয়ে চুপচাপ সরে এসেছিল। ব্যাপারটা ভুলতে অনেক দিন লেগেছিল। তার উপর একই জায়গায় পড়ার সুবাদে মেয়েটার সাথে প্রায়ই দেখা হতো। বুকের মাঝে চিনচিনে ব্যথার অনুভূতি অনেক দিন তাড়িয়ে বেরিয়েছে তাকে। তারপরে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করতে শুরু করলো। ভাগ্য বেশ সহায়তা করেছে ওকে, অল্প দিনে ওর কন্টেন্টগুলো বেশ জনপ্রিয়তা পেল। ধীরে ধীরে ব্যস্ততা বাড়লে মেয়েটার স্মৃতি ফিকে হতে শুরু করে। এরপর আর কারো দিকে ফিরে তাকায়নি রিফাত। সেদিন কি হয়েছিল কে জানে। শোভা মেয়েটাকে দেখে চোখ আটকে গেছিল। ভীত সন্ত্রস্ত মেয়েটাকে দেখে মনের কোণে খানিকটা মায়া আর ওর অতীত শুনে কিছুটা আগ্রহ জেগেছিল। সত্যি বলতে প্রথম দিন কথা বলে ভালো লেগেছিল, কিন্তু তারপর কি সব ভজকট লেগে গেল। রিফাতের মনটা খারাপ থাকে আজকাল, বারবার মনে হয় মেয়েরা তাকে পছন্দ করে না। প্রথম প্রেমিকার মতো শোভাও তাকে এক প্রকার এড়িয়ে চলছে। এজন্যই মনে মনে ভীষণ অপমানিত বোধ করে রিফাত। জানতে মন চায় কেন মেয়েরা তাকে পছন্দ করে না, কোথায় কমতি তার। দেখতে শুনতে ভালো, উচ্চতা 5 ফিট 5, গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, চেহারা কাটিংও বেশ আকর্ষণীয়, জনপ্রিয় ইউটিউবার, টাকা পয়সার কোনো সমস্যা নেই। তাহলে সমস্যাটা কোথায়? কি সুন্দর লাগছে তোমাকে আপু। ছোট বোন বিভা মুগ্ধ হয়ে বোনকে দেখলো। লাল রঙের সাধারণ একটা তাঁতের শাড়ি পরেছে শোভা, আর তাতেই ওকে ভীষণ অন্যরকম লাগছে। আসলে জীবনে দ্বিতীয়বারের মতন শাড়ি পরলো সে। প্রথমবার পরেছিল স্কুলের এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে, আর এই দ্বিতীয়বার। বোনের কথা শুনে শোভা আয়নায় নিজেকে দেখলো। খুব একটা পার্থক্য খুঁজে পেল না অবশ্য। নিজেকে সুন্দর দেখার মন মানসিকতা ওর নেই। বিয়ের ব্যাপারটাই তো মন থেকে মেনে নিতে পারছে না। ভালো লাগা খারাপ লাগায় কি আসে যায়। ও চুপ করে রইল। আজ তোমাকে পছন্দ না করে ফিরতে পারবে না কেউ। শোভাকে সাজিয়ে দিচ্ছে বিভা। ও বয়সে শোভা ছোট হলেও সাজগোজে এক্সপার্ট। চোখের কাজল টানতে টানতে কথাগুলো বলে সে। শোভা মূর্তির মতন নিশ্চুপ বসে আছে। বোনকে কথা বলতে না দেখে বিভা চুপ করে গেল। 10 মিনিট পরে শোভার গায়ে টোকা দিল। দেখো তো কেমন লাগছে। শোভা চোখ খুলে আয়নায় তাকায়। বড় বড় কাজল টানা আঁখি আর হালকা লালচে লিপস্টিকে শোভা নিজেকে চিনতে পারেনি। বিভা চোখ নাচায়। কি কেমন সাজিয়েছি? ভালো। ঠান্ডা গলায় জবাব দিল। বিভা ওকে জড়িয়ে ধরে। আঙ্কেল খুব ভালো মানুষ, কয়েকবার এসেছে আমাদের বাসায়। তাছাড়া আঙ্কেলের ছেলেটা আরো ভালো মানুষ, দেখতে বেশ হ্যান্ডসাম আছে, তোমায় তাকে পছন্দ হবে। শোভা ভ্রুকুচকে তাকায় বোনের দিকে। বিভা মিটি মিটি হাসছে। শোভা গম্ভীর হয়ে জানতে চাইল, তুই দেখেছিস? হুম। তোর পছন্দ হলে বাবাকে বলি তোর সাথে বিয়ে দিক। কথাটা শোনা মাত্রই বিভার মুখে আধার নেমে এলো। ছি আপু, এভাবে বলতে পারলে? আমি তোমার ছোট বোন, তাছাড়া এখনো মাইনর আপু। এসব পচা কথা কেন বলছো? আর এখনো এত জেদ কেন তোমার? তোমার জন্য আমরা সবাই কষ্ট করছি, তবুও তোমার ভাব কমে না। আসলে তুমি একটা স্বার্থপর মানুষ। বিভা চলে গেল। শোভা ধপ করে বিছানায় বসলো। তার ছোট বোনও আজ কথা শুনিয়ে গেল। এই ছিল ভাগ্যে। যার জন্মের পর সে সবচেয়ে খুশি হয়েছিল, যার খিদে লাগলে শোভা ছুটে এসে কোলে নিয়ে কান্না থামাতো, সেই বোনের কাছেও আজ সে খুব স্বার্থপর বনে গেল। শোভার হৃদয়ে ভাঙচুর হয়, নয়ন থেকে নোনা জল গড়িয়ে পড়ে। কেন তার ভাগ্যটা এমন হলো? কোন দোষে আর কার ভুলে? ঘন্টাখানেক পরেই শোভার ডাক পড়ল। আপু চলো, তোমাকে ডাকছে। বিভা অন্যদিকে তাকিয়ে কথাগুলো বলল। ওর মুখটা তখনও মলিন হয়ে আছে। শোভার ইচ্ছে হলো বিভাকে সরি বলতে, কিন্তু বিভার আচরণ দেখে সাহস হলো না। মাথায় ঘোমটা টেনে বেরিয়ে এলো। মাথা নিচু করেই সবাইকে সালাম দিল। ওয়ালাইকুম আসসালাম মা, কেমন আছো তুমি? গোলাম রসুল আন্তরিক গলায় সালামের উত্তর দিলেন। এদিকে পাশে বসে থাকা রিফাত ততক্ষণে উঠে দাঁড়িয়েছে উত্তেজনায়। নিজের নয়নদয়কে এক পশলা ডলে নিল। কুলকুল করে ঘামছে শোভাদের ছোট্ট ড্রয়িং রুমে বসে। সত্যি কি তার সামনে শোভা দাঁড়িয়ে আছে? ভুল দেখছে না তো? চোখকে বিশ্বাস হতে চায় না বলে হাতে চিমটি কাটে। বেশ ব্যথা পেলেও আওয়াজ করলো না। তোমার কি হলো রিফাত, দাঁড়িয়ে গেলে কেন? নামটা শোভার কানে পৌঁছানো মাত্রই সে ঝট করে সামনে তাকায়। সাথে সাথে তার নেত্রদ্বয় বড় বড় হয়ে গেল। শোভা বসো মা, দাঁড়িয়ে থাকতে হবে না।
গোলাম রসুল নির্দেশ দিতেই শোভা কলের পুতুলের মতো বসে পড়ল। ওর দেখা দেখে রিফাতও। রোকেয়া টুকটাক প্রশ্ন করে যাচ্ছে শোভাকে। শোভা সেসব প্রশ্নের উত্তর দিচ্ছে ছোট ছোট শব্দে। ওর মাথায় চিন্তার ঝড়। রিফাতের সাথে বিয়ের কথাবার্তা কি কেবলই কোইন্সিডেন্স, নাকি ভাগ্য ওকে নিয়ে খেলছে? রিফাতের পরিবার কি জানে ওর অতীত? নার্ভাস শোভার পা কাঁপছে। অতীত জানলে নিশ্চয়ই বিয়েটা হবে না। সেকেন্ডের জন্য ওর মুখে হাসি এসে মিলিয়ে গেল। বাবা টের পেলে কি হবে? ভাবনায় দাড়ি টানল শোভা। তুমি কি আলাদা কথা বলবে রিফাত? ওর কাছে কিছু জানার আছে, চাইলে জিজ্ঞেস করতে পারো। আমার কিচ্ছু জানার নেই বাবা, তোমার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। রিফাতের কথায় আবারও মাথা তুলে ওকে দেখল শোভা। রিফাত লোচনদ্বয় লুকিয়ে নিতে মাথা নিচু করে। তাহলে শুভ কাজে আর দেরি কিসের? রোকেয়া, তুমি কি বলো? হ্যাঁ, আমারও একই কথা। আলহামদুলিল্লাহ, তাহলে তাই হোক। কি বলিস আজমল? গোলাম রসুলের কথায় আজমল শেখের নেত্রদয় খানিকটা ভিজে উঠেছে। মেয়েটাকে নিয়ে এতদিন যে দুশ্চিন্তায় ছিলেন, আজ তা দূর হয়ে গেল। যে মেয়ের ভবিষ্যৎ নিয়ে চোখে অন্ধকার দেখেছে, আজ তাকে এত ভালো পাত্রের হাতে সমর্পণ করতে পারছে বাবা হিসেবে, এর চাইতে আনন্দের আর কিচ্ছু হয় না। আজমল শেখ উঠে এসে বন্ধুর হাত ধরলেন। তুই আমার বুকের উপর থেকে অনেক বড় পাথর নামিয়ে দিলি বন্ধু, তোকে কি বলে যে ধন্যবাদ দেব। আরে এসব কি কথা? তুই আমার বন্ধু, আমার ছেলের জন্য তোর মেয়ের চাইতে ভালো আর কাকে পাবো? তুই বরং আমার অনেক বড় চিন্তা দূর করে দিলি। দুই বন্ধু কোলাকুলি করলেন। শোভা মা, আমাদের পাশে এসে বসো। রোকেয়া শোভাকে ডাকলেন। রিফাত, নে আংটিটা ধর, শোভার হাতে পরিয়ে দে। গোল্ডের উপর লাল রঙের 3টি পাথর ঝুলঝুল করছে। রিফাত আংটিটা হাতে নিল। গোলাম রসুল তারা দিলেন। রিফাত, দেরি করছিস কেন? পরিয়ে দে তাড়াতাড়ি। সাজেদা পাশ থেকে শোভার হাত বাড়িয়ে দেয়। লম্বা সরু আঙ্গুলগুলো ভারী মিষ্টি লাগছে দেখতে। রিফাত অনেকটা সময় তাকিয়ে রইল। বুকটা অকারণে ঢিপ ঢিপ করছে। তার জীবন এইরকম কিছু ঘটবে কখনো কি ভেবেছিল? রিফাত খুব যত্ন নিয়ে আংটিটা শোভার হাতে পরিয়ে দিয়ে শোভার মুখের উপর দৃষ্টিপাত করে। ঠিক সেই সময় শোভা তাকালো তার দিকে। দুজনেই দুজনার চোখে চোখ রেখে তাকিয়ে রইল নির্নিমেষ। পরের দিনই শোভা জোর করে হলে ফিরে এসেছে। মায়ের হাজারো চোরাচুরিতে কাজ হয়নি। আজমল শেখ স্ত্রীকে থামালেন। যেতে দাও ওকে। শোভা থমকে গেল বাবার কথা শুনে। আজমল শেখ ডাকলেন মেয়েকে। শোনো শোভা, আমি জানি বিয়েতে তোমার মত নেই, তবে জেনে রাখো বাবা হিসেবে সঠিক সিদ্ধান্তই নিয়েছি। একসময় হয়তো বুঝবে তুমি। তোমার কাছে অনুরোধ রইল, আগামী 3 মাস অন্তত চলাফেরা সংযত হয়ে থাকবে। তুমি এখন অন্য বাড়ির আমানত। 2 বাড়ির মান সম্মান জড়িয়ে আছে তোমার সাথে। কাজে ভুলে এমন কিছু করবে না যাতে আমাদের মাথা নত হয়। বন্ধু অনেক ভরসা করে তোমাকে তার পুত্রবধূ করেছে। তুমি আমার বন্ধুর কাছে আমার মান রাখবে, এটাই এখন তোমার কাছে আমার একমাত্র চাওয়া। ধরে নাও সন্তান হিসেবে বাবার স্নেহ মমতার ঋণ শোধ করছো। শোভা দাঁতের ঠোঁট চেপে প্রাণপণে কান্না নিবারণের চেষ্টা করছে। কতদিন পরে বাবা তার সাথে এতগুলো কথা বলল। এই বিয়ে করে যদি বাবার মাপ পাওয়া যায়, তাহলে হাসি মুখেই বিয়ে করতে প্রস্তুত সে। বাবার জন্য হাসি মুখে বিষপান করতে রাজি সে। আর এ তো সামান্য বিয়ে করা। শোভা জবাব দিতে পারে না। মাথা তুলিয়ে ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়ে। আপাতত গন্তব্য ইউনিভার্সিটি। মাথাটা ফাঁকা হয়ে আছে একদম। রিফাত তার অতীত জানে, তবুও কেন বিয়েতে রাজি হলো? সে কি দয়া করছে তাকে? সবচেয়ে বড় প্রশ্ন, রিফাতের পরিবার কি জানে তার অতীত? বাবা কি বলেছে তার বন্ধুকে? পাত্রী হিসেবে শোভা অসাধারণ। দেখতে শুনতে মোটামুটি ভালো ছাত্রী, নম্র ভদ্র, পারিবারিক স্ট্যাটাস ভালো ছিল। শুধু অতীতের ঘটনা না থাকলে হয়তো এতদিনে পাত্রের লাইন লেগে যেত। কিন্তু এই এক জায়গায় হেরে গেছে শোভা। একটা কারণে তার বাকি সব গুণ উচ্চ হয়ে গেছে। একটা ভুলে ভরা অতীত তার গোটা জীবন এলোমেলো করে দিয়েছে। এখন প্রতি পদে পদে হোঁচট খাওয়া। কিন্তু তবুও নিজেকে সেই সব মানুষের কাতারে দেখতে চায় না যাদের মানুষ বাটপার বলে। সে চায় না কোনো মিথ্যে দিয়ে তার জীবন শুরু হোক, যা পরবর্তীতে জীবনে ঝড় তুলবে। ওর ঘটনা বাবা যদি তার বন্ধুকে না জানিয়ে থাকে, তাহলে ওর দায়িত্ব জানিয়ে দেওয়া। শোভা মনে মনে ঠিক করলো, তার ঘটনা যেভাবেই হোক রিফাতের বাবা মায়ের কানে তুলবে। ভাবনাটা ওকে বেশ স্বস্তি দিল। সিদ্ধান্ত নিতে পেরে মন হালকা লাগছে তার। ভাইয়া, এটা কি হলো? পরীক্ষার পর বাড়িতে গেলাম আর তুমি বিয়ে করে নিলে। দিস ইজ নট ফেয়ার। আমাদের কি তোমার বউ দেখার হক নেই?
আদ্রিতা বাড়িতে গেছিল পরীক্ষার পর, আজই ঢাকায় ফিরেছে। আর ফিরেই রিফাতের এঙ্গেজমেন্টের খবর পেল, তাতেই হইচই লাগিয়ে দিয়েছে। রিফাত হাত উঁচিয়ে স্যারেন্ডার করলো। আমি কিছু জানি না, বাবা যা বলেছে সেটাই করেছি। আমি নিজেও কি জানতাম নাকি? বাবা, তুমি কবে থেকে চাচ্চুর ইনস্ট্রাকশন শুনছো বলো তো? কাহিনী কি? কোনো কাহিনী নেই ডিয়ার সিসি, বাকি তোমার চাচ্চুকে জিজ্ঞেস করো কি কাহিনী। তাছাড়া কেবল আংটি বদল হয়েছে, বিয়ের দেরি আছে এখনো। এত উতলা হোস না, তুই বিয়ে খেতে পারবি। আদ্রিতার তবুও মন খারাপ হয়ে গেল। একটা অনুষ্ঠান মিস করে ফেললো সে।